এইমাত্র গল্প পোস্ট করে ইমরান ভাইয়ার আজকের রিলিজ হওয়া ঘুম ঘুম চোখে গানটি ডাউনলোড দেওয়ার জন্য ইউটিউবে আসছি। সার্চ অপশানে ঘুম ঘুম লিখেছি, চোখে লেখার আগেই একটি নোটিফিকেশান আসলো। নিশাত ইসলাম জান্নাত নামের একটা আইডি আমার গল্পে কমেন্ট করেছে। নোটিফিকেশানে ক্লিক করে আমার পোস্টে আসলাম। তারপর কমেন্ট চেক করতে দেখলাম, লেখক সাহেব একটু ইনবক্সে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। ভাবলাম অনেকেই তো ইনবক্সে আমার গল্প পড়ে প্রশংসা করে ধন্যবাদ জানাই, তাই আমি রিপ্লাই দিলাম, ওকে বলেন। তারপর মেয়েটি মেসেজ দিল, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। ওয়ালাইকুম আসসালাম। পরের কথাটার মানে কি? কেন, আপনি একজন রাইটার আর এর অর্থ বুঝেন না? আমি সেটা বলিনি। আমি বলছি, আপনি কথাটা বললেন কাকে? আমি যে আপনাকে ভালোবাসি তাই বলছি। আমার মনে হয় আপনার মাথাটা গেছে। ওই, এবার কিন্তু আমার রাগ হচ্ছে। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলেন। ওই কি? হ্যাঁ, এই, এসব ছাড়েন তো। আপনার একটা পিক দেন, দেখি আমার মনে রাজকুমার দেখতে কতটা কিউট। এই আপনার রাজকুমার মানে কি? আর আমি একদমই কিউট নই। আপনার সাথে কথা বলে লাভ নাই, আমি গেলাম, আল্লাহ হাফেজ। মেসেজটা সিন করার সাথে সাথেই রিপ্লাই আসলো, যেখানে আছেন সেখানেই থাকুন, এক পা নাড়াচাড়া করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তাই নাকি? মোবাইলের ভিতর দিয়েই আমার পা ভাঙবেন? আমিও দেখি কি করতে পারেন। এই জান্নাতকে চ্যালেঞ্জ করছো? তুমি আমার প্রিয় তাই বেঁচে যাচ্ছ। নামটা তো বেশ সুন্দর, মনে হয় মানসিক রোগী, তাই এসব বকছে। আমার নামটার মতো আমাকেও পছন্দ করে নাও, সব পাগলামি অফ করে দিব। জান্নাতের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার মনের কথা সে জানলো কিভাবে? তুমিই তো বললা, তাই জানলাম। মনের কথা জানার অধিকারটা পেলে আর তোমাকে কষ্ট করে লিখতে হবে না। এইমাত্র চোখ পড়লো আমার সেন্ড করা মেসেজগুলোর দিকে। কি সর্বনাশ! মনে মনে ভাবতে ভাবতে নিজের অজান্তেই লিখে সেন্ড করে ফেলেছি। এভাবে চললে তো যে কেউ আমার মনের কথা জেনে যাবে। কি হলো, দিবে সেই অধিকার? না, কেন দিবে না? কারণ সেই অধিকার আমি একজনকে অনেক আগেই দিয়ে দিয়েছি। কাকে দিচ্ছ? নিশাতকে। তাকে কখনো দেখেছো? দেখেছি, আমার স্বপ্নে। রিয়েল লাইফে দেখতে চাও? হ্যাঁ, অবশ্যই চাই, কিন্তু আপনি আমার পার্সোনাল বিষয় জেনে কি করবেন? আর আমাকে তুমি করেই বা বলছেন কেন? আচ্ছা, একটা কথা বলো, তুমি কি চাও? নিশাত তোমাকে আপনি করে বলুক? না, চাই না। তাই তো তুমি করেই বলছি, এতে রাগ করার তো কিছু নাই। তুমিই তো বললে নিশাত তোমাকে তুমি করে বলবে। সেটা নিশাত বলবে, আপনি কেন বলছেন? আমার আইডির নামটা আর একবার দেখে নাও, বুঝে যাবা কেন তোমাকে তুমি করে বলছি। তার কথা মতো আইডির নামটা দেখলাম, নিশাত ইসলাম জান্নাত। একদম আমি আমার নিশাতের এই নামটাই রেখেছি। আপনার নাম নিশাত ইসলাম জান্নাত? তাই তোমাকে তুমি করে বলছি। এই এক মিনিট, আপনি কি আমার নিশাত নাকি যে আমাকে তুমি করে বলছেন? হুম। অনেক মজা হলো আপনার সাথে, আমার খুব ক্ষুধা লাগছে। বাই, আল্লাহ হাফেজ। এই যেও না প্লিজ। মেসেজটা সিন করেই মোবাইল ডাটা অফ করে দিলাম। কোথাকার কে বলছে কি না সে আমার নিশাত, হয়তো কোনো ফেক আইডি খুলেছে আমাকে বোকা বানানোর জন্য। দেখছে গল্পে আমার নায়িকার নাম সবসময় নিশাত ইসলাম জান্নাত থাকে, তাই সেম নামে আইডি খুলেছে। আরে আমি অতটাও বোকা নয় যে ফেক আইডির প্রেমে পড়ব। ফোনের চার্জ অনেকটা কমে গেছে, তাই চার্জে লাগিয়ে নিচে এলাম খাবার খেতে। আমাকে নিচে নামতে দেখে আম্মু বলল, ওমর, তুই কি ফোনটা একটু কম ব্যবহার করবি? সে কখন থেকে খেতে রাখছি, আর ছেলে এখন আসছে খাবার খেতে। আম্মু, এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আম্মু, তুমি ভালো করেই জানো এই ওমর প্রেম বিরোধী প্রেমিক। প্রেম বিরোধী প্রেমিক? এটা আবার কেমন কথা? তুমি ভাত দিবা না আমি সাকিব ভাইয়ের রেস্টুরেন্টে খেয়ে আসবো? না থাক, শুধু শুধু সাকিবের রেস্টুরেন্টে যাওয়ার কি আছে? তুই বস, আমি খাবার দিচ্ছি। তারপর আম্মু খাবার বেড়ে দিল। আমি খেয়ে বেরিয়ে গেলাম কলেজ মাঠের উদ্দেশ্যে। সেখানে আজ আমার প্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুল হক ইমরান ভাইয়া আসছে। আমি তার অনেক বড় ফ্যান। আমারও গান গাওয়ার খুব শখ, তাই
জহিরুল স্যারকে বলে ইমরান ভাইয়ের সাথে পারফর্ম করার চান্স পেয়েছি। এই দিনটার জন্য আমি যে কত অপেক্ষা করেছি বলে বোঝাতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যাম্পাসে পৌঁছে গেলাম। আমাকে আসতে দেখে হারামিরা ঘিরে ধরলো। তারপর ওরা যা শুরু করলো। আমাদের আগামী প্রজন্মের রকস্টার ওমর ফারুক এইমাত্র ক্যাম্পাসে পদার্পণ করলেন, হাততালি। সাথে সাথে সব হারামিরা হাততালি দিতে শুরু করলো, সেই সাথে চিল্লানি তো আছেই। আবার সবেমাত্র আসলাম, অমনি শুরু হলো তোদের প্যারা। আরে একটু তো কমা, এই প্যারা বইতে বইতে দেখছি নিজেই প্যারার শিষ্য হয়ে যাব। 10 মিনিট লেট, আবার বলছিস আমরা তোরে প্যারা দেই? লেট তাতে কি, ইমরান ভাই তো আসবে আরো আধা ঘন্টা পর। কিন্তু তার আগে স্টেজ সামলানোর দায়িত্ব স্যার তোকে দিয়েছেন। আমি যদি সব দেখি তোরা আছিস কেন? বাড়িতে যা, ঘুমা। ওই তোরা এবার থাম, ওমরের শিক্ষা অনেকটা হয়ে গেছে, বাকিটা পরে একসময় দিলেই হবে। অতঃপর উঠে আসলাম স্টেজে। স্যার বললেন শুরু করতে, তাই প্রথমে আমিই গাইলাম। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসব হঠাৎ, তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি, তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। এবার যারা যারা গানে নাম দিয়েছিল তারা একে একে গান গাইতে লাগলো। এভাবে 1 ঘন্টা চলার পর আমার প্রিয় ইমরান ভাইয়া এসে গেলেন কলেজে। ক্যাম্পাসে সবার দৃষ্টি বর্তমান প্রজন্মের বাংলাদেশের অবশ্য সেরাই বলা যায় ইমরান ভাইয়ার দিকে। ইমরান ভাইয়ার আপ্যায়নের দায়িত্ব আমার কাঁধে। প্রথমে ভাইয়ার সাথে কিছু পিক তুলে নিলাম, বলা যায় না পরে সুযোগ পাই না পাই। তারপর ভাইয়াকে নিয়ে স্যারদের কাছে আসলাম। স্যারদের সাথে কথা বলে চলে এলেন স্টেজে। তারপর বলতে বলতে চলতে চলতে আমার এমন সহ বেশ কয়েকটি গানের কিছু অংশ করে গাইলেন। এবার ভাইয়ার সাথে আমার গাওয়ার পালা। ভাইয়া আমাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার গাওয়া কোন গানটা ভালো পারো? আমি বললাম, ফিরে আসো না গানটি আমার খুব পছন্দের, এছাড়াও আপনার গাওয়া সব গানই আমার কাছে ভালো লাগে, অনেকগুলো মুখস্থও করেছি। ভাইয়া বলল, ফিরে আসো না গানটি নাকি ওনারও খুব পছন্দের। তারপর দুজনেই গানটা গাইলাম। আমার কণ্ঠ তেমন একটা ভালো না, ভাইয়ার সাথে গলা মেলালে দেখছি ভালোই শোনা যায়। তারপর ভাইয়ার সাথে আরও কিছু পিক নিলাম। রাত 12টায় অনুষ্ঠান শেষে বাসায় ফিরলাম। আমাদের দুজনে কণ্ঠে গাওয়া গানটি আমি নিয়ে আসছি, কাল সকালে এডিট করে আমার চ্যানেলে আপলোড দিব। তারপর ফোন রেখে ঘুমের দেশে পাড়ি দিলাম। শেষ রাতে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ভিডিওটা এডিট করতে লাগলাম। এডিটিং শেষে সেভ করে রাখলাম। তারপর বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছি, কি করা যায়। আজকের পর্বটা লিখে রাখি। তারপর আজ যে গল্পের পর্বটা পোস্ট দিব সেটা লিখতে লাগলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেখালেখি করে নিচে এসে সকালের নাস্তা করে নিলাম। তারপর শাওন এন্টারটেনমেন্ট অফিসিয়াল এর ইউটিউব চ্যানেলে ইমরান ভাইয়ের সাথে গাওয়া গানটা আপলোড দিলাম। শাওন আমার অরিজিনাল নেম, কিন্তু সবাই ওমর বলেই ডাকে। বিকেলে অনলাইনে আসলাম, দেখলাম অনেক পাঠক পাঠিকা মেসেজ দিচ্ছে। একে একে সবার মেসেজের রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার শেষ হতেই নিশাত ইসলাম জান্নাত আইডির মেসেজ সিন করে তো আমি অবাক, এটা কি করে হতে পারে? জান্নাতের মেসেজটা ছিল এমন, ইমরান ভাইয়ার সাথে গানটা খুব ভালো গেয়েছো, জানো আমার না খুব আনন্দ লাগছে। কেন জানো? কারণ বিয়ের পর বরের থেকে গান শুনতে পারবো, তাই। আমার বরটা দেখতে কত কিউট। তার মানে এই মেয়েটা নিশ্চয়ই আমার চেনা জানা কেউ হবে, তবে মেয়ে না ছেলে সেটাই তো জানি না। ফেক আইডি দিয়ে আমাকে মায়ে ফেলানোর চেষ্টা চলছে। নিশ্চয় কাজটা হারামিদের মধ্যে কারো হবে। এই আপনি কে বলুন তো? তোমার হবু বউ। আমি জানি আপনি ফেক, নিশ্চয় হারামিদের কেউ হবেন, শুধু আজে বাজে কথা বলেন। কি বললাম? আমি ফেক? ফেক না হলে আপনার একটা পিক দেন। দিব না তবে। ফেক তো পিক দেবেন কোথা থেকে? আমাকে ডিস্টার্ব করা ছেড়ে নিজের কাজ করেন। আরে আমি পিক দিব না, বাট তোমার সাথে দেখা করতে চাই, দেখতে চাই আমার কিউট পটটাকে। তাই নাকি? তো চলে আসেন দেখা করতে। কোথায় আসবো? তোমাদের বাসায়? যা ভাবছিলাম তাই।
আমার হারামি বন্ধুরাই হবে। ওকে, চলে আসেন আমাদের বাসায়। আচ্ছা আমার কিউট বর, 30 মিনিট অপেক্ষা করো। এই বলে আইডিটা অফলাইনে চলে গেল। আমি একটা বড় লাঠি জোগাড় করে রাখলাম। হারামিদের ভেতর কেউ হলে মেরে ওরে আইসিইউতে পাঠাবো। কিন্তু যদি সত্যি সত্যি কোনো মেয়ে হয়, তাহলে আজ আমার বাপ তার হোটেল থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। মেয়েটা যদি আব্বুকে বলে সে আমার হবু বউ গার্লফ্রেন্ড, তখন আমার আব্বু রেগে তেড়ে আসবে, আমার শার্টের কলার ধরে বলবে, আজ থেকে তুই আর এ বাড়ির খাবার পাবি না। নিজের ছেলে বলে শুধু থাকা আর পড়াশোনার বিষয়টা দেখছি। এখন থেকে নিজে রোজগার করে খাবি। অনেকেই ভাবছে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তারা সবাই 1 মিনিট নীরব থাকেন। লাঠিটা দরজার পাশে রেখে দিয়ে বসে রইলাম তার অপেক্ষায়। হারামিরা, তোরা এসব করলে দেখবি তার মাসল কতটা ব্যথা লাগে। ঠিক আধা ঘন্টা পর বাসার কলিং বেলটা বেজে উঠল। আমিও লাঠিটা নিয়ে দরজার কাছে সেট হয়ে গেলাম। অনেকদিন ধরে কাউকে মারি না, হাতটা কেমন যেন উসখুস করছে। প্রায় 5 মিনিট পর আমার রুমের দরজায় কারোর টোকা পড়ল। আমি দরজাটা খুলে যেই লাঠিটা তুলতে যাব, অমনি ধপাস করে নিচে পড়ে গেলাম। কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরায় এভাবে পড়ে গেছি। কিন্তু এ কি দেখছি, এটা তো একটা মেয়ে। তাহলে কি সত্যিই সেই জান্নাত আসছে? মেয়েটি আমার বুকে মাথা রেখে ডান দিক ফিরে আছে। ভালোভাবে মুখটা দেখতে পাচ্ছি না। এদিকে আমার কেমন যেন লাগছে। এভাবে থাকলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই মেয়েটাকে নিচে ফেলে উঠে যেতে নিলে পা ফসকে তার উপর পড়ে গেলাম। আমার ঠোঁট একদম তার কপালে চুমু খেয়ে নিছে। শালার ঠোঁট দুটো এত বেহায়া যে মেয়ে পেল আর চুমুও খেলো। আরে কী সব বলছি, শালার ঠোঁট হতে যাবে কেন? শালার দুলাভাইয়ের ঠোঁট। আমি এবার মেয়েটার মুখের দিকে তাকাতেই আই অ্যাম ক্রাশড। আমি কোনো পরীর ওপর শুয়ে আছি। বিশ্বাস করতে পারছি না আমার নিচেই একটা পরী চোখ বন্ধ করে শুয়ে আছে। আচ্ছা, একটু ছুঁয়ে দেখি তো, সত্যিই নাকি স্বপ্ন। তারে গালে ছুঁয়ে দিতেই চোখ মেলে আমার দিকে তাকালো। তার চোখে যেন মায়ায় ভরা। আমি তাকে মন ভরে দেখে যাচ্ছি। আমি যেন হারিয়ে গেলাম পরীটার মাঝে। তার মায়াবী শক্তিগুলো আমাকে গ্রাস করছে। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই তোমাতে। হঠাৎ মনে হলো আমি তার উপরে শুয়ে আছি। এতে সে ভালোই কষ্ট পাচ্ছে, কিন্তু সেও মনে হচ্ছে আমাতে হারিয়ে গেছে। তাই এক ধ্যানে তাকিয়ে আছে তার ওই মায়াবী চোখে। আমি পরীটাকে কষ্ট দিতে চাইছি না, তাই তার ওপর থেকে সরে ফ্লোরে বসে তাকে টেনে তুললাম। সে এসে আমার পাশে বসলো। আমি আবারও তাকে দেখতে শুরু করলাম, কিন্তু আমার আর পরীটার মাঝে বাধা হয়ে দাঁড়ালেন আমার শ্রদ্ধেয় প্রিয় আব্বু। ওমর, ওই ওমর। আব্বুর ডাকে বাস্তবে ফিরলাম। যেই দেখি পরীটা লজ্জায় মাথা নিচু করে আছে। হ্যাঁ আব্বু। তোর মেয়েটাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি কি পরীটাকে আগে থেকেই চিনো? ওই পরি আবার কে? ওর নাম তো জান্নাত। পরী আর জান্নাত এটা কোনো ফ্যাক্ট না, সে তো একজনই। ও, তার মানে জান্নাতকে তোর পছন্দ হয়েছে? আজই ওর আব্বুকে বলে বিয়ের ডেটটা ফিক্সড করে আসি। তুমি কি বলছো? কিছুই বুঝছি না। আমরা তোর জন্য জান্নাতকে পছন্দ করেছি, তোরও পছন্দ হয়েছে, তাহলে বিয়েটা ঝুলিয়ে রেখে কী লাভ? কিন্তু তোর কিন্তু পকেটে রাখ। আমি গেলাম তোদের বিয়ের ডেট ঠিক করতে। আমি মাঝে মাঝে গুলিয়ে যাই, এটা আমার আব্বু নাকি বন্ধু? বলে কি না তোর কিন্তু পকেটে রাখ। জান্নাত, এটা কি হলো? আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। কিছুদিন আগে তোমার আব্বু আমাদের বাড়িতে তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমাকে তাদের পছন্দ হয়, আমিও তোমাকে পছন্দ করি, তাই আব্বু আম্মু মেনে নিয়েছে। কিন্তু তুমি বললা আমি নাকি ফেক, তাই আব্বুকে বলে এখানে আসছি আমার রিয়েলিটি প্রমাণ করতে। আমি ভাবছিলাম আমার ফ্রেন্ডদেরকেও মজা করছে, তাই ওই লাঠিটা রাখছি তারে মেরে আইসিইউতে পাঠানোর জন্য। পাশে পড়ে থাকা লাঠিটা দেখিয়ে বললাম, কি, তুমি আমাকে মারার জন্য এত বড় লাঠি নিয়ে দাঁড়িয়েছিলা? আরে আমি তো আমার বন্ধুদের মারার জন্য লাঠি রাখছি। আমি জানতাম নাকি সত্যি আপনি আসছেন? এই আপনি কি তুমি করে বলো।
আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। যদি তোমাকে ওভাবে জড়িয়ে না ধরতাম তাহলে এখন সত্যি সত্যি আইসিইউতে থাকতে হতো, আমাদের বিয়েটাও ভেঙে যেত। তখন একটা পিক দিলেই হতো, শুধু শুধু এত সব ঘটে গেল। তুমি থাকো, আমি বাসায় যাচ্ছি। এইমাত্র আসলেন, এক্ষুনি চলে যাবেন? তুমি তো চাও না আমি এখানে থাকি। যদি চাইতে তাহলে আর আপনি করে বলতে না। আচ্ছা, তুমি করেই বলবো। আর কিছুক্ষণ থেকে যাও না। কেন থাকবো? আমি তোমাকে দেখতে চাই। এতক্ষণ তো দেখলে। সেটা তো পরি ভেবে দেখেছি। তো এখন কি ভেবে দেখবে? হবু বউ ভেবে দেখব। আর তুমি খুব মিষ্টি আর কিছুটা কিউট। আমি কিছুটা কিউটি দেখতে? আরে মন খারাপ করো না আমার কিউট পরি। জান্নাত কথাটা শুনে কিছুটা লজ্জা পেল। তারপর ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। আজ প্রথম দেখাই কত কিছু হয়ে গেল, ভাবতে কেমন যেন লাগছে। রাতের বেলায় আমি জান্নাতকে নক দিলাম। আসসালামু আলাইকুম জান্নাত। ওয়ালাইকুম আসসালাম। কি করো? গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি। কি, তোমার জিএফ আছে? কেন? তুমি এমন করে বলছো যেন কিছু জানো না। দাঁড়া, তোর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে আমি বের করছি। আরে আগে শোনো, সে অফলাইনে চলে গেছে। আমিও মুড অফ করে অফলাইনে চলে গেলাম। এই জান্নাতটাও দেখছি আমার বন্ধুদের মতো সেম, পুরো কথাটা না শুনেই আমার মতো শিশুকে অত্যাচার করছে। কিছুক্ষণ পর আম্মু নিচ থেকে ডাকাটাকি শুরু করে দিল। আম্মু হঠাৎ এত রাতে আমাকে ডাকবে কেন সেটা জানার জন্য নিচে চলে আসলাম। আম্মু ডাকছো কেন? কথাটা বলতে আমার দৃষ্টি গেল সোফায় বসে থাকা লোকদের দিকে। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম জান্নাত আসছে। তার পাশে একজন মহিলা এবং তার ঠিক পাশেই আঙ্কেল বসে আছে। যেই আঙ্কেল ছোটবেলায় আমাকে অনেকবার চকলেট কিনে দিছে, আমার সাথে খেলা করছে। প্রায় 10 বছর আগে ওনারা ঢাকা ছেড়ে গ্রামে চলে যান। তারপর ওনাকে খুব মিস করেছি। কিন্তু উনি হঠাৎ জান্নাতের সাথে আমাদের বাসায়। আমার এমন চুপ করে থাকা দেখে আঙ্কেল বললেন, ওমর বাবা, এখানে আসো। জি আঙ্কেল। তারপর আঙ্কেলের কাছে যেতেই টেনে সোফায় বসিয়ে দিল। মনে আছে ছোটবেলায় বলেছিলাম আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব? কিছুটা লজ্জা পেয়ে বললাম, জি আঙ্কেল মনে আছে। তাই আজ তোমাকে দেওয়া কথাটা রাখতে চলে এলাম। ও হচ্ছে আমার মেয়ে জান্নাত। তুমি তো ওকে চিনোই। হুম। একটু পরেই কাজে আসবে। তোমার আর জান্নাতের বিয়েটা দিয়ে আমার ওয়াদা পালন করতে চাই। কিন্তু আজই কেন? এভাবে হুট করে বিয়ে করা যায় বলুন? এর মধ্যেই আব্বু এসে সামনে থাকা সোফায় বসে বলল, অবশ্যই করা যায়, পরে একটা পার্টি দিলেই হবে। এখন চুপচাপ রেডি হয়ে আয়, কাজী সাহেব এসে পড়বেন। আমার বাপ যেভাবে কথাটা বলল তাতে বিয়ে আমাকে আজই করতে হবে। তাই কোনো উপায় না পেয়ে চলে গেলাম রেডি হতে। কিছুক্ষণ পর নিচে আসতে দেখি কাজী এসে গেছে। তারপর আশপাশে তাকালাম, কিন্তু জান্নাত আন্টি আর আম্মুকে তো দেখছি না। মনে হচ্ছে আম্মু আর আন্টি মিলে জান্নাতকে সাজাচ্ছে। 20 মিনিট অতিবাহিত হওয়ার পর জান্নাত বসে যে আমার পাশে এসে বসলো। তারপর ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের বিয়েটা হয়ে গেল। রাত এখন 12টা। বিয়ের কাজ শেষে সবাই মিষ্টিমুখ করলাম। তারপর অল্প কিছু খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। হায়রে কপাল, বিয়ে করলাম, বউকে সাথে নিয়েই দেখছি বাসঘরে যেতে হবে। আমি উঠে দাঁড়াতেই জান্নাত এসে আমার ডান বাহু জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে রুমে চলে এলাম। রুমে ঢুকেই জান্নাত খাটে গিয়ে বসলো। আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই জান্নাতকে উদ্দেশ্য করে বললাম, জান্নাত, কাজটা কি ঠিক হলো? হ্যাঁ অবশ্যই ঠিক। তুমি আমাকে রেখে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবা আর আমি কি বসে বসে তামাশা দেখব? এই, তোমাকে রেখে মানেটা কি? তুমিই তো আমার গার্লফ্রেন্ড। এই, একদম মিথ্যা বলবা না। বউ বিশ্বাস করো, আমি তখন তোমার সাথে চ্যাট করছিলাম। তুমি তো তখন আমার প্রেমিকাই ছিলে। তাই বলছি গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি। তুমি তো আমার পুরো কথাটাই শুনলে না। সত্যি বলছো তো? তুমি তখন আমাকেই তোমার জিএফ বলছিলা? একদম সত্যি। সরি,
আমি তোমার জিএফের কথা শুনে অনেকটা ঘাবড়ে যাই, তাই আপুকে বলে আজই আমাদের বিয়ের ব্যবস্থা করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তার কাছে গিয়ে তার দু কাঁধে হাত রেখে বললাম, আরে সরি কেন বলছো? তুমি আমাকে ভালোবেসে কাজটা করেছো, আর এতে আমি খুব খুশি। এত সুন্দরী বউ রেখে কি করে একা থাকা যায়? ওই ওমর, চলো না দুজনে বাগানে যাই। স্বামী স্ত্রীর কোলে মাথা রেখে ছাদে বসে জ্যোৎস্না বিলাস করে, আর তুমি চাইছো বাগানে যেতে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরা বাগানে যাব। আমি আজ সকালে দেখেছি তোমাদের বাগানটা অনেক সুন্দর, তার পাশে একটা দোলনাও আছে। প্লিজ চলো না। আচ্ছা চলো, তাহলে বাগানেই যাই। তারপর জান্নাতকে নিয়ে চলে এলাম বাগানে। এসে দেখি আমাদের বাগানের চারদিক ছোট ছোট লাইট লাগানো, কিন্তু আগে তো এগুলো ছিল না। তাহলে এসব করলো কে? কি হলো? এভাবে তাকিয়ে কি দেখো? ভাবছি আমাদের বাগানটাই ছোট ছোট লাইটগুলো লাগালো কে? আমাদের দুজনের আব্বুই একসাথে এই লাইটগুলো লাগিয়েছে। কিন্তু এসব কখন করলো? তোমার সাথে যখন মেসেজে কথা বলছিলাম তার কিছুক্ষণ আগেই আমরা এখানে আসছি। অবাক হয়ে বললাম, কি বলছো? তুমি আমাদের বাড়িতে বসেই আমার সাথে মেসেজে কথা বলছিলা? হুম, আমরা আসছিলাম আঙ্কেল আন্টির সাথে দেখা করতে, কিন্তু তুমি যখন গার্লফ্রেন্ডের কথা বললা, তাই আমি আব্বুকে বলছি আজকেই আমাদের বিয়া দিয়ে দিতে। তুমি বললে আর উনি মেনেও নিলেন? হুম, কারণ আব্বুকে বলছি আজ যদি আমাদের বিয়ে না দেয় তাহলে পরে আর এই বিয়ে করব না। তোমার আব্বু যদি তাতেও রাজি না হতো, সত্যি আর আমার সাথে বিয়ে করতে না? শোনো, আমি তোমাকেই বিয়ে করতাম, এইটা শুধু অভিনয় ছিল। যদি এখন আপনার অভিনয়টা অফ করা যায়, তো আমার বউকে একটু আদর করি। বউকে আদর করার হক তোমার আছে, সো করতেই পারো। অনুমতি যখন পেয়ে গেলাম, জান্নাতকে টেনে আমার বাহুডোরে আবদ্ধ করে নিলাম। এই নিঝুম রাতে বাগানের নিস্তব্ধ পরিবেশ জান্নাতের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিচ্ছে। লাইটের হালকা আলোয় জান্নাতের মুখখানা বড় মায়াবী লাগছে। আমি তার সেই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করছি। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করলো। আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। জান্নাত আমার বুকে মাথা রেখে মুচকে মুচকে হাসছে। জান্নাত, আমার না খুব ঘুম পাচ্ছে। তুমি এখন ঘুমালে বিড়াল মারবে কে? বিড়াল? এই বিড়াল আবার কেন মারবো? আমাদের বাসায় কোনো বিড়াল নেই যে মাছ খেয়ে নেবে। এবার জান্নাতের মুখে লজ্জা ছাপ ফুটে উঠল। সে হয়তো কথাটা না ভেবেই বলে ফেলেছে। কিছুক্ষণ পর লজ্জার মাত্রাটা একটু কমে গেলে মৃদু স্বরে বলল, রুমে চলো, বিড়াল দেখে নিও। আর কিছু বলতে পারছি না, কিন্তু আমার রুমে তো কোনো বিড়াল নেই। তাহলে জান্নাতের কোনো পোষা বিড়াল হবে হয়তো, কিন্তু আমি থাকতে বিড়াল এই বাড়িতে থাকবে না। বিড়াল আমি একদম দেখতে পারি না। যতই খাও না কেন, তোমার খাবারও ভাগ বসাতে আসবেই। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি বিড়ালের ছ্যাঁচড়ামিও কোনো দিন যাবে না। সরি বউ, তোমার পোষা বিড়ালটা যে আর রাখতে পারবো না। আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। তারপর দুজনে রুমে চলে এলাম। আমি এদিক ওদিক তাকাচ্ছি, কিন্তু বিড়াল তো কোথাও নেই। আমার এভাবে তাকানো দেখে জান্নাত বলল, তুমি কি কিছু খুঁজছো? তুমি যে বললে রুমে বিড়াল আছে, কিন্তু পাচ্ছি না। বলো না কোথায় বিড়াল? এদিকে এসো, দেখিয়ে দিচ্ছি। জান্নাতের কথা মতো তার কাছে গেলাম। জান্নাত আমার গলা জড়িয়ে ধরে সারা মুখে কিস করতে লাগলো। কিন্তু বিড়াল? জান্নাত আর কিছু বলার আগেই তার ওই মিষ্টি ঠোঁট আমার ঠোঁটে বসিয়ে দিল। আহ, কি মিষ্টি লাগছে! তার সাথে আমার কেমন যেন লাগছে, নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। এবার আমি আউট অফ কন্ট্রোল হয়ে জান্নাতকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিলাম। তারপর জান্নাত আমাকে বিড়ালটার সাথে পরিচয় করিয়ে দিল। পরের দিন ফজরের সময় জান্নাত ডাকলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। আমার আবার নামাজের পর সকাল 8টা পর্যন্ত ঘুমানোর একটা বদ অভ্যাস আছে, তাই জান্নাতকে টেনে খাটে শুয়ে তার বুকে মাথা রাখলাম। এই, এটা কি হচ্ছে? রাতে অনেক চালিয়েছ, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। তো ঘুমাও, আমিও ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তো বালিশে গিয়ে ঘুমাও।
পারবো না। আমি তোমার বুকে মাথা রেখেই ঘুমাবো। আর হ্যাঁ, 8টা বাজার আগে নো ডাকাডাকি। এই বলে ঘুমিয়ে পড়লাম। জান্নাত ও ওমরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। এভাবেই চলতে শুরু করলো আমাদের সাংসারিক জীবন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে দুষ্টুমিষ্টি জীবন কাটাতে পারি। তো গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।